আসসালামু আলাইকুম। এইচএসসি 28 ব্যাচ, কি অবস্থা তোমাদের? তো তোমাদের এইচএসসি লাইফ কিন্তু এক বছরের জন্য না। তোমরা যখন ক্লাস 9-এ পড়তা, ক্লাস 9-এর ইয়ার ফাইনালের জন্য পরীক্ষা দিছো। ক্লাস 10-এ কিন্তু একটা ভিন্ন বই ছিল, সেই বই দিয়ে ক্লাস 10-এর পড়াশোনা এবং এসএসসি পরীক্ষা দিয়েছো। বাট কলেজ লাইফ কিন্তু শুধুমাত্র এক বছরের পড়াশোনা না, বরং এই পড়াশোনাকে তোমার 2 বছর 3 মাস সাস্টেইন করতে হবে। অর্থাৎ তোমাকে এইচএসসি লাইফ পার করতে হবে 2 বছরে, সাথে অ্যাডমিশন টেস্ট তোমাকে হয়তো আরো 3 থেকে 4-5 মাস সময় দীর্ঘস্থায়ী হতে পারে। সো এই যে দীর্ঘ সময় তুমি ধরো একটা ভেক্টর অধ্যায় পড়তেছো, সেই ভেক্টর কিন্তু অ্যাডমিশন টেস্টে গিয়েও কাজে লাগবে। সো এই যে একটা ওভারঅল একাডেমিক টু অ্যাডমিশন জার্নি, সেই অ্যাডমিশন জার্নিতে তোমাকে বেশ কিছু মিস্টেক্স লাইফটাকে একদম রুইন করে দিতে পারে। সো তার মধ্যে যে 15টা কমন মিস্টেক্স আছে, সেই 15টা কমন মিস্টেক্স নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। তো ফার্স্ট থিং ফার্স্ট, তোমার যদি ডে 1-এ গোল সিলেক্ট করা না থাকে, তুমি কি মেডিকেলেই পড়বা না ইঞ্জিনিয়ারিংয়ে পড়বা না ভার্সিটিতে পড়বা, তাহলে তুমি তোমার অ্যাডমিশন এবং একাডেমিক জার্নিতে অনেক বড় ধরনের একটা বাস খাবা। কারণ তুমি যদি গোলই না জানো যে তুমি মেডিকেলের জন্য পড়তেছো না ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়তেছো না ভার্সিটির জন্য পড়তেছো, তুমি কোয়েশ্চেন ব্যাংক কোনটা সলভ করবা? তুমি যে ডে 1 থেকে, আমি তোমার বলি, তোমাকে ডে 1 থেকেই মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটি, তোমার যেটা পছন্দের টার্গেট, সেই পছন্দের ভার্সিটির বা মেডিকেলের অবশ্যই কোয়েশ্চেন সলভ করতে হবে। তুমি কোয়েশ্চেন কোনটা সলভ করবা? সো তুমি যদি এইটা ফিক্স করতে না পারো, যতদিন পর্যন্ত তুমি ফিক্স করতে না পারবা, ততদিন পর্যন্ত তোমার একটা ব্যাড বাস খাওয়ার চান্স আছে, বড় ধরনের ব্যাড বাস খাওয়ার চান্স আছে। কারণ তুমি মেডিকেলের কোয়েশ্চেন ব্যাংক সলভ করতেছো না, ইঞ্জিনিয়ারিং এর কোয়েশ্চেন ব্যাংক সলভ করতেছো না, ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে পারতেছো না। যদি তোমার এটা ডিসিশন নিতে ভুগো যে আমি কোনটা পড়া উচিত, তাহলে তুমি আমার এই ভিডিওটা দেখতে পারো, মেডিকেল নাকি ইঞ্জিনিয়ারিং কোনটা বেস্ট। এখানে আমি মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি তিনটাই একদম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে বলার চেষ্টা করছি। সো এই ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেলেই আছে, মেডিকেল নাকি ইঞ্জিনিয়ারিং কিসের প্রিপারেশন নিব, ভিডিও পেয়ে যাবা এই ভিডিওর কমেন্টে। নেক্সট, গোল সিলেকশন নিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ কথা। তোমার এই গোল সিলেকশন ফিক্স করার লাস্ট ডেট কবে? লাস্ট ডেট হচ্ছে তোমার ইয়ার ফাইনাল পরীক্ষার দিন। ইয়ার ফাইনালের পরে সেকেন্ড ইয়ারের একটা দিনও যেন তোমার মধ্যে এই ইনডিসিশন না থাকে যে আমি কি মেডিকেলে পড়বো না ইঞ্জিনিয়ারিং এ পড়বো। তুমি যেন জিরো চিত্তে বলতে পারো যে না, আমি হয় মেডিকেলে পড়বো অথবা আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, যেটা তোমার পছন্দ হয়, যেটা তোমার সাথে বেশি কম্প্যাটেবল হয়। ওকে ওকে ফাইন। নেক্সট, অনেকে চিন্তা করে যে এতদিন পর্যন্ত এসএসসি যেরকম ভাবে তোমার টার্গেট কি ছিল, এসএসসি পরীক্ষার টার্গেট ছিল এসএসসি তে বোর্ড টপ করা। যে সবচেয়ে ভালো রেজাল্ট করতে চায় তার টার্গেট কি থাকে? এসএসসি পরীক্ষায় বোর্ড টপ করা। তো এসএসসির বই পড়ে কারো যদি টার্গেট থাকে, সেই টার্গেটটা কি হতে পারে? যে এসএসসি পরীক্ষায় আমি বোর্ড টপ করব, সাথে যদি কারোর নটো ড্যামেজ টার্গেট থাকে বা হোলি ক্রসের টার্গেট থাকে, তাহলে আমি এনডিসি এবং হোলি ক্রসে চান্স পাবো। এই বইয়ের ফিউচার গোল কিন্তু এতটুকু পর্যন্তই। অর্থাৎ এসএসসি পরীক্ষার রেজাল্ট তোমার লাইফে মাত্র দুইটা জিনিস দিতে পারে। একটা হচ্ছে এসএসসি পরীক্ষা একটা সম্মাননা, বাবা মার কাছে একটা ভালোবাসা, ফ্যামিলির কাছে, কাজিনদের কাছে একটা রেওয়ার্ড, আর সাথে তোমার কলেজের ইউনিফর্ম। তুমি কোন কলেজে পড়তেছো, তোমার কলেজের এসএসসির যে মার্কটা আছে, সেই মার্ক অনুসারে তোমার যেহেতু কলেজ চয়েস দিতে হয়, সুতরাং তুমি কোন কলেজে পড়তেছো, এই কলেজের কালারটা বা কলেজের ইউনিফর্মটা ডিফাইন করতেছে তোমার এসএসসি পরীক্ষার মার্ক। এটা হচ্ছে এসএসসি পরীক্ষার তাৎপর্য। এর বেশি কিছু এসএসসি পরীক্ষা থেকে তোমার লাইফে ইম্প্যাক্ট ফেলবে না। বাট এইচএসসি পরীক্ষার কথা তুমি চিন্তা করো। এইচএসসি পরীক্ষা শুধুমাত্র এইচএসসি পরীক্ষা না, এইচএসসি পরীক্ষা হচ্ছে অ্যাডমিশনের একটা দরজা। অ্যাডমিশনের দরজা, এটা ল্যান্ডমার্ক। তুমি এইচএসসি পরীক্ষা পাশ করলে অ্যাডমিশন টেস্টের জন্য বসতে পারবা। তো তোমার টার্গেট এইচএসসি না হয়ে যদি অ্যাডমিশন হয়, তাহলে তুমি ঠিক জায়গায় আছো। আর যদি তোমার টার্গেট হয়ে থাকে এইচএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষায় বহুত বোর্ড টপার পর্যন্ত, আমি গত বছর আমার যে ফার্স্ট স্টুডেন্ট ছিল, সেই স্টুডেন্ট দেখছিলাম সে এইচএসসি পরীক্ষায় বোর্ডে টপ করছিল, বোর্ডে র্যাঙ্ক করা স্টুডেন্ট, বাট অ্যাডমিশন টেস্টে 2বার ট্রাই করেও মেডিকেলে চান্স পায় নাই। সো এইচএসসি পরীক্ষায় ম্যাক্সিমাম রেজাল্ট করব, একাডেমিকের সময় একাডেমিকের জন্য পড়বো, অ্যাডমিশনের টাইমে অ্যাডমিশনের জন্য পড়বো, এই চিন্তা কিন্তু হয় না ভাই। একাডেমিকের সময়ই সময় আছে। তুমি 2 বছরে পড়তে পারতেছো যে জিনিসটা, আরো সময় বেশি পড়তে হবে 3 মাসে। কেমনে সম্ভব? তুমি 2 বছরে যতটুকু পড়তেছো, ধরো একাডেমিকের জন্য পড়তে হইতেছে 50% আর অ্যাডমিশনের জন্য পড়তে হইতেছে 100%, তুমি 2 বছরে পড়তেছো 50% আর বাকি 3 মাসে পড়তেছো 100%। এটা তো হওয়া পসিবল না, কারণ তুমি তো এই 50% মনে রাখতে পারো নাই। এই 50% আগে রিভিশন দিতে হবে, সাথে 50% আরো অ্যাড করতে হবে। সো তুমি 3 মাসের জন্য চিন্তা করলে তুমি বর্তমান জামানা থেকে বহুত গুণ পিছায় আছো। কারণ এখন ভাই
এখন শুধুমাত্র একাডেমিকের টাইমে একাডেমিক, আর অ্যাডমিশনের পরে 3 মাসে ফার্মগেটে এসে অ্যাডমিশন কোচিং, এই দুনিয়া চলে গেছে। এখন মানুষ প্রি মেডিকেল করে, এখন মানুষ অ্যাডভান্স প্রি মেডিকেল করে, এখন মানুষ সুপার অ্যাডভান্স প্রি মেডিকেল করে। সো ডে 1 থেকে তোমার যদি টার্গেট থাকে যে না আমি একাডেমিকেও ভালো করব, অ্যাডমিশনে ভালো করব, তাহলে তোমার পক্ষে একাডেমিক অ্যাডমিশন দুইটাতে ভালো করা সম্ভব। তোমার টার্গেট যদি থাকে অ্যাডমিশন, ধরো একজন যদি 100% আগে থেকে পড়ে ফেলে, ওর কি 50% পড়তে সমস্যা আছে? 50%-এর উপর পরীক্ষা দিতে সমস্যা আছে না তো? তাহলে তোমার টার্গেটটা থাকবে 100% আগে শেষ করি, 100% শেষ করা থাকলে তো 50% মানে এমনিতেই শেষ হয়ে যায়। সো তুমি যদি অ্যাডমিশন টার্গেট করো, তোমার একাডেমিক আর অ্যাডমিশন দুইটাই হবে। আর শুধু একাডেমিক টার্গেট করলে একাডেমিক হইতে পারে বা কলেজের রেজাল্ট হইতে পারে, কিন্তু অ্যাডমিশন টেস্টে তুমি ভালো রেজাল্ট করার সম্ভাবনা খুবই ক্ষীণ। সো অ্যাডমিশনের টার্গেটটা অবশ্যই রাখতে হবে। অ্যাডমিশনে দেখা যাবে, এই চিন্তা যদি করো তাহলে তুমি তোমার লাইফে সবচেয়ে বড় বাসটা খেতে যাচ্ছ। নেক্সট, কিপটামি করা। অনেক স্টুডেন্ট আছে ভাই, অনেকে চিন্তা করে যে আমি ক্লাস 10 পর্যন্ত আমার 5 এ বৃত্তি আছে, 8 এর বৃত্তি আছে, 10 এর বৃত্তি আছে, বা ধরো 5 8 বৃত্তি পাইছি, আমার পিছনে আমার বাবা মা খুব বেশি টাকা খরচ করে নাই, এখন কলেজ লাইফে এত টাকা খরচ করতে হইতেছে, কলেজ লাইফের টিচাররা এত বেশি ব্যবসায়ী। সো অনেকে এই চিন্তাটা করতে থাকে যে আমি স্কুল লাইফে খুব বেশি টাকা খরচ করে নাই, কলেজ লাইফে আমি এমনি চালাই। তুমি কলেজ লাইফে এমনি চালাইতে পারো ঠিক, কিন্তু ভার্সিটির সময় ভার্সিটি ভর্তিতে 10 লাখ টাকা লাগবে, আর মেডিকেল ভর্তি যদি হয় তাহলে 30 লাখ টাকা লাগবে। তখন তোমার কাছে মনে হবে যে না 2 বছর আগে আমি যদি 13,000 টাকায় কোর্সটা কিনতাম, তখন আমার কাছে আর অত বেশি কষ্ট হইতো না। তো আজকের 13,000 টাকা কালকে তোমার 30 লাখ টাকা বাঁচাই দিতে পারে। বাট আজকে যদি তুমি এই টাকা খরচ করতে, তোমার কাছে ইনভেস্ট করতে তোমার কাছে মনে হয় যে না টাকা অনেক বেশি হয়ে যাচ্ছে, তাহলে ভাই তুমি যখন অ্যাডমিশন টেস্টের পরে ভার্সিটিতে ভর্তি হবা, তখন বুঝতে পারবা যে তখন মনে হবে যে না আমি যদি আরো বেশি টাকা ইনভেস্ট করতাম ডে 1-এ, যদি আমি কোয়ালিটিফুল সার্ভিস পাই সেক্ষেত্রে আর কি, স্ক্যামার না, যদি কোয়ালিটিফুল সার্ভিস পাই সেক্ষেত্রে আমি আরো বেশি টাকা ইনভেস্ট করতাম যদি আমার লাইফে আরেকটা সুযোগ পাইতাম। আমার মনে আছে আমার ইন্টারমিডিয়েট লাইফে প্রথমে ম্যাথের একটা কোর্স কিনছিলাম, একদম ফুল স্ক্যাম ছিল এটা, আমি ফুল স্ক্যাম খাইছিলাম 6,000 টাকা দিয়ে, এটা গেল। তারপরে আরেকটা কোর্স কিনছি, ওটা ছিল 3,000, এটা আবার স্ক্যাম, পড়া ভালো লাগে নাই, এটাও বাদ। তারপরে কিনছিলাম 7,000 টাকা দিয়ে, এটা ভালো ছিল। সো এভাবে হয়তো অনেকগুলো ট্রাই আউট করতে হবে, সবার জন্য সব টিচার কমফোর্টেবল না। ধরো একজন অনেক ভালো পড়াইতে পারে, বাট তার পড়া তুমি বুঝতেছো না, তার লাভ কি হইলো? সবাই বুঝতেছে কিন্তু তুমি বুঝতেছো না, তাইলে তার পড়া বুঝে লাভ নাই, বা তার ক্লাস করে তোমার হয়তো লাভ হইতেছে না। তো এই জন্য সবার জন্য সব টিচার পারফেক্ট না, বা হয়তো টিচারের দিক থেকে পারফেক্ট, কিন্তু তিনি তোমার ভাষার সাথে, তিনি তোমার অভ্যস্ততার সাথে কম্প্যাটেবল না। কেউ হয়তো স্লো পড়াইতে পছন্দ করে, কেউ হয়তো ফাস্ট পড়াইতে পছন্দ করে, তোমার যেটা তোমার জন্য কম্প্যাটেবল হয় তুমি সেই কম্প্যাটেবল টিচারের কাছে খোঁজা উচিত। সো অবশ্যই কিপটামি করা যাবে না, যেন তোমার 2 বছর পরে আফসোস না হয় যে আমি যদি ডে 1-এ আরেকটা বই কিনতাম, আমি যদি ডে 1-এ আরেকটা কোর্স কিনতাম, বা আমি যদি ডে 1-এ ওই প্ল্যানটা নিজের মধ্যে অ্যাপ্লাই করতে পারতাম, তাইলে আজকের দিনে আমাকে এটা দেখা লাগতো না। সো কিপটামি কোনোভাবে করা যাবে না এইচএসসি লাইফে, অ্যাডমিশন লাইফে। এখানে তোমার যে টাকা ইনভেস্ট করতেছো সেই টাকা হচ্ছে ভবিষ্যতের ইনভেস্টমেন্ট। আজকে 10,000 কালকে 10 লাখ, আজকে 10,000 টাকা ইনভেস্ট করলে কালকে 10 লাখ টাকা বাঁচাই দিতেছে। তো এখন 10,000 টাকা খরচ করবা না 2 বছর পর 10 লাখ টাকা খরচ করবা, সেই চিন্তা তোমার নিজের। তারপরে সিরিয়াস না থাকা। ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখা যায় ক্লাস 6 7 8-এ যেরকম থাকে, জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস তেমন একটা কিছু পড়তে ইচ্ছা করে না। বাট এইচএসসি লাইফ কিন্তু ভাই জীবনে একবারই আসে, এইচএসসি লাইফ জীবনে আর কোনোদিন রিপিট করা যায় না। সো এই টাইমে যদি তুমি সিরিয়াস না থাকো, সিরিয়াসলি পড়াশোনা না করো, তাহলে তোমার সারা জীবন ভুগতে হবে। সো এই এইচএসসি লাইফের পড়াশোনা তোমার লাইফের টার্গেট বা গোল সিলেক্ট করে দিতে পারে, তোমার লাইফের ফিউচার সিলেক্ট করে দিতে পারে। যেমন তুমি যদি এইচএসসি লাইফের পরে অ্যাডমিশনে মেডিকেলে চান্স পাও তাহলে তুমি ডাক্তার হবা, তুমি যদি ইঞ্জিনিয়ারিং এ চান্স পাও তাহলে তুমি ইঞ্জিনিয়ার হবা, তুমি যদি ভার্সিটিতে চান্স পাও বা আইনে চান্স পাও তাহলে উকিল হবা বা লতে পড়বা। এরকম ভাবে তোমার একটা ফিক্সড গোল সিলেক্ট করে দিতে পারে, লাইফের ক্যারিয়ার পাথ সিলেক্ট করে দিতে পারে। সো এইচএসসি জিনিসটাকে এত হালকাভাবে নিও না। এইচএসসি তে অনেক স্টুডেন্ট আছে প্রথম 6 মাস পর্যন্ত কি পড়বো না এটাই বুঝে পায় না। সো কি পড়বো না এটা বোঝা না পাওয়ার একটা বড় রিজন হচ্ছে তার লাইফে কোনো মেন্টর নাই। তো দেখো তারপরে নেক্সট জিনিসটা হচ্ছে এমসিকিউ তে ফোকাস না দেওয়া। তুমি যখন এসএসসি তে পড়ছো, ক্লাস 8-এ পড়ছো, ক্লাস 7-এ পড়ছো, তখন সবসময় মনে হয়েছে যে সিকিউ তে তো আসল পড়া,
ম্যাথ সারা জীবন হচ্ছে বড় বড় ম্যাথ করছো বা ফিজিক্সে বড় বড় সিকিউ সলভ করছো, বড় বড় প্রবলেম বেসড কোয়েশ্চেন সলভ করছো, কারণ এখানে ছিল 70 মার্ক আর এমসিকিউতে ছিল মাত্র 30 মার্ক। তো 30 গুরুত্ব দিব না 70 বেশি গুরুত্ব দিব? 70 বেশি গুরুত্ব দিব। তুমি বছরের 365 দিনে 350 দিন পড়ছো সিকিউর জন্য, আর পরীক্ষার আগে 15 দিন পড়ছো এমসিকিউর জন্য। তোমার লাইফে বেশিরভাগ ক্ষেত্রে এটাই ঘটছে। বাট এইচএসসি লাইফে কিন্তু সেম জিনিসটা ঘটলে তুমি একটা বিশাল বড় ধরনের ব্যাড বাস খাইতে যাচ্ছ। কারণ হলো এই এমসিকিউ পরীক্ষা, এইচএসসি পরীক্ষায় তোমার 25 মার্ক দিতেছে, সেটা খুব বেশি ভাইটাল জিনিস না। বাট এই এমসিকিউ পরীক্ষা সব অ্যাডমিশন টেস্টে আসে। মেডিকেল অ্যাডমিশন টেস্টের কথা বলো, ডেন্টাল, এফএমসি, ভার্সিটিতে যাও, সকল ভার্সিটিতে এমসিকিউ আসে। ইঞ্জিনিয়ারিং এ যাও, বুয়েটের প্রিলি আগে হয়তো, এখন হয় না। এছাড়া বুয়েট বাদে বাকি সব ভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রেও এমসিকিউ আসে। তার মানে বুয়েট বাদে সব জায়গায় তোমার এমসিকিউ প্রিপারেশনটা কিন্তু তোমার অ্যাডমিশন টেস্টের লাইফ গোল সেট করে দিতে পারে। সো এমসিকিউ প্রিপারেশন যদি কোনোভাবে খারাপ থাকে, এমসিকিউ প্রিপারেশন নিয়ে হেলাফেলা করলে তোমার একদম, তুমি যত পড়াশোনাই করো, অনেকগুলো রাইটার পড়ে ফেলছো, অনেক বই পড়ে ফেলছো, কিন্তু এমসিকিউর কোয়েশ্চেন আসলে পারো না, তাইলে লাভ নাই। তুমি ইন্টারমিডিয়েট লাইফে এমসিকিউর জন্য যদি এফোর্ট দিয়ে থাকো 80%, তাইলে রিটেনের জন্য প্রিপারেশন দিবা 20%। কারণ এই এমসিকিউটা তোমার অ্যাডমিশন টেস্টের মেইন পাথেয়, মেইন জিনিস। এমসিকিউ যে পারে সে রিটেনও লিখতে পারে। যার কাছে নলেজ আছে এমসিকিউ দাগানোর মতো, তার কাছে রিটেন লেখার মতো সাজানোর ক্যাপাবিলিটিও থাকে। সো এমসিকিউ 80% এফোর্ট দিবা, সিকিউতে এফোর্ট দিবা 20%। তাহলে তোমার একটা ব্যালেন্স প্রিপারেশন হবে। যখন একদম এইচএসসি পরীক্ষা আগে আগে আসবে, তখন জাস্ট একটু রিটেনের প্রিপারেশনটা বাড়াই দিবা। এর বাইরে আর কিছু না। নেক্সট, পড়া জমানো। আজকে পড়তেছি, কালকে একটা অনুষ্ঠান, পরশু বন্ধুর বিয়ে, তরশু অমুক, ইটসেট্রা ঘুরতে ঘুরতে তোমার পড়া হয় না আলটিমেটলি। অলসো অনেকে এত বেশি টিচার নেই, অনলাইনে এক টিচার পড়তেছে, অফলাইনে একটা ব্যাচ পড়তেছে, আবার অফলাইনে বাসায় নিয়ে টিচার পড়তেছে। কেন রে ভাই? তুমি যদি শুধু অনলাইনে বুঝো, শুধু অনলাইন পড়লেই তোমার লাইফ সেটেল। আমি আমার ইন্টারমিডিয়েট লাইফে সব কিছু অনলাইনে পড়ছি, শুধুমাত্র ইংলিশটা ছাড়া ইংলিশ কলেজের টিচারের কাছে পড়তাম। সো ইন্টারমিডিয়েট লাইফে, এসএসসি লাইফে যে জায়গায় যেখানে যার কাছে পড়া ভাল লাগে তার পড়াটাই পড়বা। সো পড়া জমানো, এটার জন্য গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে, তুমি পড়াশোনাকে পড়তেছো, ফিল করতেছো, বাট আসলে পড়া হইতেছে না। কারণ হলো তুমি সারাদিন শুধুমাত্র পড়াশোনা করে যাচ্ছ টিচারের কাছে, নিজে পড়তেছো না। সো সেলফ স্টাডি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কি হইতে পারে? পড়াশোনা ছাড়া অন্য জিনিসের প্রতি অনেক বেশি সময় ব্যয় করা। হইতে পারে সেটা ক্লাবিং, হইতে পারে সেটা তোমার গান গাওয়া, নাচ গা, যা ইচ্ছা তুমি করো। এই ইন্টারমিডিয়েট লাইফে এটা স্কিপ করো। তুমি যদি ইন্টারমিডিয়েট লাইফে ঠিক মতো পড়াশোনা করো, ইন্টারমিডিয়েট লাইফের পরে ভার্সিটি লাইফে গিয়ে তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যা ইচ্ছে প্র্যাকটিস করো, তখন কেউ বাধা দিবে না। বাট ইন্টারমিডিয়েট লাইফে এটার জন্য একদিন সময় নষ্ট করা মানে হচ্ছে তুমি অন্যদের থেকে একদিন পিছায় যাওয়া। সো ইন্টারমিডিয়েট লাইফে কোনোভাবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর প্রতি খুব বেশি ইনভলভ হওয়া, অবসেসড হওয়া যাবে না, যেন তোমার রেজাল্টে খারাপ হতে পারে। ইভেন অনেক অলিম্পিয়াড টাইপের কম্পিটিশন, আমি নিজে হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যাথ চ্যালেঞ্জে হচ্ছে সিলভার অনার পাইছি, বাট স্টিল আমি বলতেছি যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ইভেন যদি অলিম্পিয়াড টাইপের কম্পিটিশন হয় এবং তোমার কাছে যদি মনে হয় যে মেইন বইয়ের বাইরে বা যে জিনিসটা তোমার এইচএসসি এবং এডমিশন লাইফকে হ্যাম্পার করতে পারে, এমন ভাবে তোমার টাইম কিল হইতেছে, 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 1 মাস, এবার যদি সময় যায়, তাহলে বুঝবা যে তোমার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আসলে এক্সট্রা কিছু হইতেছে না, বরং তোমার একাডেমিকটাকে অনেক অংশে ডিপ্রাইভ করে রাখতেছে। সো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বাদ দাও। পরে দেখা যাবে তুমি যখন ভার্সিটিতে উঠবা, তখন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর জন্য মানুষ খুঁজে পাওয়া যায় না যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কে করবে। আমাদের মেডিকেলে যখন বিভিন্ন কম্পিটিশন হয়, মানুষ খুঁজে পাওয়া যায় না, পার্টিসিপেন্ট নাই। তখন তোমার ইচ্ছা হইলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কইরো। এখন আপাতত তুমি ফ্রি, এটা মিস দাও। নেক্সট, স্ক্রিন টাইম। তোমার আগামী 2 বছরের জীবনে সবচেয়ে বড় আফসোস হইতে পারে এই ফোন, এটাই তোমার লাইফে সবচেয়ে বড় হাতিয়ার হতে পারে, এটাই তোমার জীবন ধ্বংস করে দিতে পারে। সো ফোন তুমি যে কারণে ইউজ করে থাকো, তোমার রিলেশনশিপ হইতে পারে, তোমার অন্যান্য অনেক অ্যাক্টিভিটিস হইতে পারে, নেটওয়ার্কের কারণে অনেক বিষয় থাকতে পারে, কিন্তু স্ক্রিন টাইম কোনোভাবে যেন কোনোভাবেই তোমার পড়াশোনা ছাড়া, পড়াশোনার ক্লাস করা তো অনেক সময় স্ক্রিন টাইম লাগেই, পড়াশোনা ছাড়া এই স্ক্রিন টাইম যেন কোনোভাবে 2 ঘন্টার বেশি না হয়। পড়াশোনার বাইরে কোনোভাবে যেন স্ক্রিন টাইম 2 ঘন্টা না হয়। এই 2 ঘন্টায় হচ্ছে ম্যাক্সিমাম, এটা যাইতে পারে, এটা হচ্ছে রুফ, এর বেশি কোনোভাবে যাওয়া পসিবল না। এটা যেন তুমি মেনটেন করতে পারো। এর বাইরে কি আছে? এর বাইরে হচ্ছে প্র্যাকটিস।
ইন্টারমিডিয়েট লাইফে সবচেয়ে বড় মিস্টেকের মধ্যে অন্যতম মিস্টেকটা হচ্ছে প্র্যাকটিস করা। প্র্যাকটিস যদি তুমি না করো তাহলে তুমি আলটিমেটলি কিছুই করতেছো না। অনেক অনেক থিওরি ক্লাস করতেছো, ক্লাস করতে করতে অবস্থা শেষ, কিন্তু আলটিমেটলি তোমার প্র্যাকটিস করা হইতেছে না। শুনো, একটা রাস্তায় যদি অন্য কেউ একজন যাইতেছে, তুমি একটা রাস্তার কথা চিন্তা করো যে রাস্তায় তুমি রিক্সা দিয়ে গেছো, ওই রাস্তা সম্পর্কে তোমার খুব বেশি আইডিয়া নাই, কারণ তুমি জাস্ট দেখছো যে রিক্সা এমনি এমনি বাঁক নিছে। বাট তখন যখন তুমি নিজে যাবা, নিজে হেঁটে যাবা, তখন বুঝতে পারবা যে প্র্যাকটিসের গুরুত্ব কি। সো অবভিয়াসলি ট্রাই করো যেন প্র্যাকটিসটা ঠিক মতো করতে পারো। তারপরে মুখস্থ মুখস্থ করতে অনীহা থাকা। ইন্টারমিডিয়েট লাইফে অনেকের একটা অবসেশন থাকে, আমি না বুঝে কিছু পড়বো না, সব কিছু বুঝে বুঝে পড়তে হবে। তো তোমার যে ভাইরাসের আবিষ্কারকে এখানে কি বোঝার আছে? কিছুই তো বোঝার নাই রে ভাই। ম্যাক্সিমাম জিনিস তোমার মুখস্থই করতে হবে আলটিমেটলি। বাট কিছু কিছু জিনিস আছে যেটা বুঝে পড়লে তোমার কাছে সহজ লাগবে, মুখস্থ করাটা সহজ হয়। তোমার ইন্টারমিডিয়েট লাইফে এইচএসসি এবং এডমিশনে মেইন টার্গেট থাকবে মুখস্থ করা। মুখস্থ করলে রেজাল্ট ভালো হয়, বাট এটা যদি বুঝে মুখস্থ করা যায় তাহলে তোমার সাফল্য ত্বরান্বিত হবে। সো শুধুমাত্র বুঝে বুঝে পড়বো, মুখস্থ করব না, এইসব পাত্রামি কথা বাদ দিবা এবং মুখস্থর প্রতি জোরদার সময় দিবা। কারণ বুঝে মুখস্থ প্রতিভাকে ত্বরান্বিত করে বা বিকশিত করে এবং সাফল্যকে ত্বরান্বিত করে। সো অবভিয়াসলি মুখস্থ করতে হবে, এবং সেটা যদি মুখস্থ বুঝে করতে পারো তাহলে বেস্ট, তোমার রেজাল্টটা ভালো হবে, সবকিছুই ভালো হবে। বাট যদি না বুঝেও মুখস্থ করো এবং মুখস্থ থাকে পরীক্ষা ডেলিভারি দিয়ে আসতে পারো, এইটা বুঝার মানে ধরো একজন আছে বুঝে মুখস্থ করে, দুইটাই করে, এ ভালো বেস্ট। একজন আছে খালি বুঝে কিন্তু মুখস্থ করে না, আর একজন আছে মুখস্থ করে কিন্তু বুঝে না। এটলিস্ট যে মুখস্থ করে কিন্তু বুঝে না, এ বেটার। কারণ মুখস্থ করে তুমি পরীক্ষায় আনসার করে দিয়ে আসতে পারবা। ইন্টারমিডিয়েট লাইফে ম্যাক্সিমাম জিনিসই থাকে যেটা মুখস্থ করেই বসাইতে হয়। মেডিকেল লাইফে স্পেশালি তুমি যদি মেডিকেল অ্যাডমিশন টেস্টের কথা বলো, ম্যাক্সিমাম কেসেই তুমি দেখবা মুখস্থ করে আনসারটা বসাইতে হইতেছে, খালি বুঝলে হয় না। তো বুঝবা, অবশ্যই বোঝার চেষ্টা করবা, বুঝতে পারলে তোমার জন্য মুখস্থ করাটা সহজ। যেটা তুমি মুখস্থ করতে 6 ঘন্টা লাগতো, সেই জিনিসটা বুঝতে পারলে মুখস্থ করতে লাগবে আধা ঘন্টা। তো তুমি চেষ্টা করবা বোঝার জন্য, না বুঝতে পারলে মুখস্থ, এত বোঝাবুঝি নাই। নেক্সট, সেলফ স্টাডি না করা। এটার কথা অলরেডি বলছি যে অফলাইনে এক টিচার, অনলাইনে এক টিচার, বাসায় এক টিচার। এত টিচার কেন ভাই? যার পড়া বুঝতেছো, যদি একজনের পড়া বুঝছো তাহলে তার ক্লাসটা করে বাকিটুকু নিজে পড়ো, তাহলে তোমার পড়াশোনার জন্য টাইম যেন বেশি থাকে। অনেকে নিচে পড়ার জন্য টাইম রাখে না, সারাদিন চিন্তা করে যে আমি 7টা থেকে 9টা এই টিচার, 9টা থেকে 11টা এই টিচার, 11টা থেকে 1টা এই টিচার, 1টা থেকে 3টা খাওয়া দাওয়া, 3টা থেকে 5টা এই টিচার, 5টা থেকে 7টা অনলাইন ক্লাস, 7টা থেকে 9টা আরেকটা অনলাইন ক্লাস। তবে তুই নিজে কখন পড়বি? নিজে পড়ার জন্য তো অবশ্যই টাইম রাখা লাগবে। দিনে একদিনে 2টার বেশি অনলাইন ক্লাস না করার চেষ্টা করবা। যদি সেটা লাইভ ক্লাস হয় তাহলে লাইভ ক্লাস পরে রেকর্ড করো, কিন্তু তোমার নিজে পড়তে হবে। নিজে যেন টাইম অন্তত মিনিমাম লেভেলে, মিনিমাম হইলেও 8 ঘন্টা তুমি এফোর্ট দিতে পারো। 8 ঘন্টা তুমি নিচে পড়ার জন্য যেন পড়তে পারো। বাকিটুকু অনলাইন ক্লাস ধরো যদি একটা ক্লাস থাকে তাহলে 3 ঘন্টা হইতে পারে, 2টা ক্লাস থাকলে সব মিলে 5 ঘন্টা হইতে পারে। বাট 8 ঘন্টা এটা যেন ফিক্স থাকে, তুমি নিজে পড়ার জন্য সেলফ স্টাডি করতেছো 8 ঘন্টা, তাহলে তুমি পারফেক্ট। নেক্সট, গুণগত রসায়ন ডিসঅর্ডার। ম্যাক্সিমাম শিক্ষার্থী থাকে ইন্টারমিডিয়েট লাইফে আসার পরে প্রথম দিন শুরু করছে গুণগত রসায়ন দিয়ে, কি পড়তে কি মজা লাগে। গুণগত রসায়ন গেল 1 সপ্তাহ, এখনো সে মডেলই পড়ে। 2 সপ্তাহ, এখনো সে বর্ণালী পড়ে। 3 সপ্তাহ, এখনো সে দ্রাব্যতার মেতে যাইতে পারে নাই। শিক্ষা পরীক্ষার নাকি অনেক ডিটেইলস পড়তেছে। তারপরে 1 মাস চলে গেল, তখন সে দ্রাব্যতা শুরু করছে, দ্রাব্যতা পড়তেই আছে, ম্যাথ পড়ছে আরো 15 দিন, পড়ার পরে সময় প্রভাব পড়ছে আরো 7 দিন, বুঝে নাই, আরেকটা টিচার বদলাইছে, বুঝে পড়ছে আরো 5 দিন লাগছে। এভাবে 2 মাস তার শুধুমাত্র গুণগত রসায়ন। ইভেন অনেক স্টুডেন্ট আছে যারা ইন্টারমিডিয়েট লাইফ পার করে ফেলে, ইন্টারমিডিয়েট লাইফের 6 মাস পার করে ফেলে জাস্ট গুণগত রসায়ন পড়ে। আরে ভাই, গুণগত রসায়ন দিয়ে কয় মার্ক আসবে? যদি একটা সৃজনশীল আসে 10, 2টা এমসিকিউ বা 5টা এমসিকিউ, তো ধরো 5টা এমসিকিউ 15 মার্ক, বাকি 85 মার্ক কে পড়বে? গুণগত রসায়ন, ভেক্টর, ম্যাট্রিক্স আর কোষের গঠন, এই চ্যাপ্টারগুলো পড়তে পড়তে তোমরা তোমাদের লাইফের ম্যাক্সিমাম ইন্টারমিডিয়েট লাইফের ম্যাক্সিমাম পোরশন শেষ করে ফেলো। বাট এটা তো আর একটা জাস্ট চ্যাপ্টার, অর্গানিক কেমিস্ট্রি জাস্ট একটা চ্যাপ্টার, এটার জন্য 3 মাস 4 মাস সময় নেওয়া যাবে না।
একটা চ্যাপ্টার থেকে কয় মার্কই আসতে পারে? বাকি সব চ্যাপ্টার পড়তে হবে না? 75টা চ্যাপ্টার আছে সায়েন্সে, তার মধ্যে একটা চ্যাপ্টার যদি তুমি 2-3 মাস শেষ করে ফেলো, বাকি 74টা চ্যাপ্টার পড়ার কখন টাইম আছে? সো ডেফিনেটলি গুণগত রসায়ন ডিসঅর্ডার, ভেক্টর ডিসঅর্ডার এগুলাতে ভোগা যাবে না। নেক্সট, এক ক্লাসে সব শেষ, এটা হচ্ছে সবচেয়ে বড় স্ক্যাম। এক ক্লাসে কোনোদিন সব শেষ হয় না। তুমি আমার ইউটিউব চ্যানেলে আসো, আমি নিজেই ক্লাস দিয়ে রাখছি এক ক্লাসে সব শেষ, বাট বিশ্বাস করো এক ক্লাসে কোনোদিন শেষ হবে না। এখন কথা হচ্ছে যার তো সিলেবাস বাকি, ধরো এইচএসএ 26 ব্যাচের জন্য আমি ক্লাস বানাইতেছি, এর তো সবই বাকি ভাই, এ যাতে রিস্কিও করতে পারে তাই হচ্ছে এক ক্লাসে তার দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে আমরা এক ক্লাসে দিই নাই, 2 ক্লাসে দিছি, একটা হচ্ছে এমসিকিউ, একটা হলো সিকিউ, তাহলে যাতে তোমার সিলেবাসটা অন্তত মিনিমাম লেভেলে কভার হয় এই জন্য দেয়া। অর্থাৎ এটা হচ্ছে রিস্কিও, এক ক্লাসে সব শেষ, তুমি যখন ক্লাস দেখো ওয়ান শট, এটা হচ্ছে রিস্কিও নট, এটা হচ্ছে রিস্কিও। তোমাকে বিপদে পড়ছো, পরীক্ষার 15 দিন আছে, এখন পরীক্ষা কি না পড়ে চলে যাব, কিছুই পড়ো নাই, তাহলে তোমাকে তখন অন্তত জন্য পাশ করে আসতে পারো, এ প্লাস পাই আসতে পারো, সেই জন্য তোমাকে এক ক্লাসে সব শেষ করা হয়। বাট একাডেমিক ক্লাস করা দরকার কেন? কারণ হচ্ছে তোমার ডিটেইলসও জানা দরকার। এবং অনেকে মনে করে যে তা না একটা লম্বা ক্লাস করে ফেলছি, 6-7 ঘন্টা করছি, 6-7 ঘন্টা ক্লাস করছি, করার পরে আমি সবকিছু শিখে ফেলছি। না, সবকিছু শিখা হয় না, কারণ এই ক্লাসে তুমি 6 থেকে 7 ঘন্টা একসাথে মনোযোগ দিয়ে রাখতে পারো নাই, রেকর্ড করে দেখলেও মনোযোগ দিয়ে রাখ, বেশিরভাগ ক্ষেত্রে করতে পারো নাই। সো চেষ্টা করবা একাডেমিক ক্লাস করার। তোমার যদি ক্লাস খুব বোরিং লাগে, সেক্ষেত্রে দেখবা যে কোথায় কম ডিউরেশনে ক্লাস আছে, কম ডিউরেশনে ক্লাস থাকলে তাহলে এক ক্লাসে শেষ করার চেষ্টা করবা। নেক্সট, সবার পছন্দ আলাদা আলাদা। অনেকে আছে ফিজিক্সের জন্য কে ভালো হবে, কেমিস্ট্রির জন্য কে ভালো হবে, বায়োলজির জন্য কে ভালো হবে, ম্যাথের জন্য কে ভালো হবে, ইবিআর জন্য কে ভালো হবে, সারাদিন অমুক তমুক জায়গায় বিভিন্ন জায়গায় পোস্ট দিতে থাকো। অন্য একজনের পছন্দ তোমার পছন্দের সাথে ম্যাচ করবে না। সো তুমি শুধুমাত্র রেফারেন্সের কারণে ভর্তি না হয়ে আগে চেক করে দেখো কার সাথে তোমার কম্পিটেবল যায়, কার কথাবার্তা তুমি অ্যাকচুয়ালি ফিল করতে পারো, বা কার বোঝানোর দক্ষতা তোমার কাছে টাচ করে তোমার ইনার সেন্সটাকে, বা তুমি যখন চিন্তা ভাবনা করো তোমার চিন্তা ভাবনার সাথে কার থিঙ্কিং প্রসেসটা মিলে যায়, তার সাথে যদি তুমি কম্পিটেবল হও, তাহলে দেখবা যে অল্প জিনিসে বেশি আউটপুট আসতেছে। তো সবার পছন্দ আলাদা আলাদা, এই জিনিসটা অবশ্যই মেনে নিতে হবে। তুমি একসাথে সব মানুষকে ভালো লাগতে পারবে না, কিন্তু বারবার টিচার চেঞ্জও করা যাবে না। একবার আমি দিলাম 7 দিন পড়ছি, পড়লাম আবার 7 দিন পড়লাম আরেক টিচারের কাছে, আরেক টিচার আবার 7 দিন, এইভাবে করতে 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 এইচএসসি পরীক্ষা টেস্ট পরীক্ষা চলে আসছে। এইভাবে করতে থাকলে তুমি বিশাল লেভেলের লস খেয়ে যাবা। সো যাই হোক না কেন, তুমি এই ঝামেলাটায় পড়া যাবে না যে সবার মানে আমার এই টিচারের পছন্দ লাগে না, ওই টিচারের পছন্দ লাগে না। তুমি নিজে আগে দেখো যে তুমি টিচার যে পড়া দিতেছে সেই পড়া তুমি পড়তেছো কিনা, ওই পড়া শেষ করে তারপর পরের দিন ক্লাস করো, তারপর তোমার কাছে মনে হতে পারে যে না ভাই তো ভালোই পড়াইতেছে। সো সবার পছন্দ আলাদা আলাদা হইতে পারে, এবং অন্য একজনের রিকমেন্ডেশনের চেয়েও তোমার নিজের সাথে কম্পিটেবল হইতেছে কিনা এই জিনিসটা ফিল করার চেষ্টা করবা। লাস্ট অফ অল, 2 বছর ধরে পড়বো, 2 বছরে সিলেবাস শেষ করব, তারপরে এডমিশন টেস্ট দিব 3 মাসে, এইভাবে কোনোদিন হয় না। তুমি যে কাজের টার্গেটই করো জীবনে, যত কিছু করছো না কেন, যেটা ফিক্সড করছো ওইটাতে কোনোদিন হয় নাই। ধরো তুমি টার্গেট করছো যে না আমার কাছে 2000 টাকা আছে, আমি হচ্ছে ঈদের শপিং করব, দেখবা যে কাজে না কাজে 2200 টাকা লাগতেছে, 2500 লাগতেছে, 3000 টাকা লাগতেছে, আরো বেশিও লাগতে পারে। সো তোমার যদি টার্গেটটা থাকে যেটা, তার চেয়ে কোনো না কোনো কারণে এক্সিড হবেই। ধরো তুমি 2 বছরের প্ল্যান করছো, একটা প্ল্যান করছো তুমি 2 বছর, ওকে খুব ভালো, তুমি এই 2 বছরের জন্য কি অসুস্থতার জন্য টাইম রাখছিলা? অসুস্থতার জন্য তো তুমি কোনো টাইম রাখো নাই ভাই, বুঝলাম। তুমি 2 বছরের জন্য অসুস্থতার টাইম রাখো নাই, তুমি 2 বছরের জন্য ডাক্তার দেখানোর যে সময় লাগে, ডাক্তার দেখাতে সময় লাগে না, ডাক্তার দেখানোর সময় রাখো নাই, তুমি এই 2 বছর ঈদের ছুটির জন্য সময় রাখো নাই, তুমি এই 2 বছর কলেজে যাওয়া আসার জন্য সময় রাখো নাই। সো এইভাবে অনেক অনেক রিজন থাকবে, যেসব রিজন তুমি কোনোভাবে ওভারকাম করতে পারবে না 2 বছরের প্ল্যান করলে। সো কেউ যদি 1 বছরের প্ল্যান করে, তার মিনিমাম 1.5 বছরে হইলে তো সিলেবাস শেষ হয়। যে 12 মাসে টার্গেট করে, যদি 12তে না হয় তাহলে তো 18তে তো হয়, যে 12তে করতে পারবে সে আগে থাকবে। সো টার্গেট করো 2 বছর না, বরং 1 বছর। 1 বছরে সিলেবাস শেষ করতে পারলে তুমি টেস্ট পরীক্ষার আগে শেষ করতে পারবা, বা প্রি এডমিশন বা অ্যাডভান্স প্রি এডমিশন এটা স্টার্ট হওয়ার আগে শেষ করতে পারবা। কিন্তু তুমি যদি মনে করো যে না আমি শেষ করব 2 বছরে, দেখবা যে টেস্ট পরীক্ষার আগেও শেষ হইতেছে না। এবং টেস্ট পরীক্ষা কিন্তু 2 বছর আগ পর্যন্ত না। একটা জিনিস মাথায় রাখো,
তোমার টেস্ট পরীক্ষার আগে কিন্তু 2 বছর থাকে না, তোমার টেস্ট পরীক্ষার আগে থাকে 20 মাস। 2 বছর হচ্ছে এইচএসসি পর্যন্ত টাইম। দ্যাট মিন্স তোমাকে কিন্তু এই 20 মাসের মধ্যে সিলেবাস শেষ করতে হবে। তো 20 মাসে শেষ করতে হলে আগে টার্গেট করতে হবে 12 মাসে, আর 12 মাসের জন্যই 1 বছরের সিলেবাস শেষ করার আমাদের দুর্দান্ত প্ল্যানিং আছে। এই প্ল্যানিংটা তোমাকে আমি দেখাইতে পারি, সেটা হচ্ছে আমাদের এইচএসসি 28 একাডেমিক টু অ্যাডমিশন কোর্স। এর পাশাপাশি আমাদের আরো কিছু ব্যাচ আছে। একটা ব্যাচ হতে পারে যেটা হচ্ছে 1 বছরের সিলেবাস শেষ করার একাডেমিক এক্সাম ব্যাচ। সো এইটা কোর্সটা যেটা, এই কোর্স সম্পর্কে তোমাকে আগে ডিটেইলসটা দেখাই। এইচএসসি 28 একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে তুমি একই সাথে আমার মেন্টরশিপ পাচ্ছ 2 বছরের জন্য। আচ্ছা 2 বছর না, এটা কিন্তু একদম অ্যাডমিশন টেস্ট পর্যন্ত। এই কোর্সেরটা হচ্ছে মেন্টরশিপ কোর্স, একদম অ্যাডমিশন টাইম পর্যন্ত এক্সটেন্ড করবে। আর এখানে আমাদের আরেকটা মেন্টরশিপ কোর্স আছে, যে মেন্টরশিপ কোর্সটা এইচএসসি পরীক্ষা পর্যন্ত এক্সটেন্ড করবে, এবং এটার কোর্স ফিটা অনেক কম, মাত্র 500 টাকায় তুমি এই কোর্সটা অ্যাভেল করতে পারবা। অর্থাৎ 2 বছর তুমি মেন্টরশিপ পাচ্ছ মাত্র 500 টাকায়। ওকে, নেক্সট। তারপরে বায়োলজি ফুল কোর্স। বায়োলজি তোমাকে এখানে আমি ক্লাস করাবো, এক্সাম নেওয়াবো, যা লাগে বায়োলজির ফুল দায়িত্বটা আমি নিতে পারি। বায়োলজির ফুল দায়িত্বটা আমি নিতে পারি, এবং এটা তোমাকে আমি শেষ করাবো 6টা সাইকেলে। 6টা সাইকেল, পার সাইকেল হচ্ছে 1000 টাকা। তাহলে 6টা সাইকেলে কত হওয়া উচিত? 6000 টাকা হওয়া উচিত। এবং 1000 টাকা থেকে 6000 টাকা তো হয়, কিন্তু তুমি ফুল কোর্সটা অ্যাভেল করতে পারবা মাত্র 5000 টাকায়। অর্থাৎ বায়োলজি ফুল কোর্সের ফিটা হচ্ছে 5000 টাকা। ওকে ফাইন, তাহলে বায়োলজি দায়িত্ব থাকে। এবং তুমি একটা জিনিস দেখবা যে বায়োলজি যারা পড়ায় শুধু একাডেমিকের জন্য পড়ায়, খালি সিকিউ বেসড, কিন্তু আসবে তো পরীক্ষায় ভাই এমসিকিউ। এমসিকিউর প্রতি যে জোরদার প্রিপারেশন, এটা যেন তুমি ইনশিওর করতে পারো, দ্যাটস ওয়াই আমরা তোমাকে এই বায়োলজি ফুল কোর্সে কি দিতেছি, বিগত বছরে আসা সকল বোর্ড কোয়েশ্চেনের সলভ ক্লাস এমসিকিউর, বিগত বছরে আসা সকল মেডিকেল ভর্তি পরীক্ষা, ডেন্টাল ভর্তি পরীক্ষার সলভ ক্লাস কোয়েশ্চেনের এমসিকিউ, বিগত বছরে আসা সকল ভার্সিটি 15,000-এর বেশি কোয়েশ্চেন আছে সলভ ক্লাস, সব সাবজেক্ট, নট একটা সাবজেক্ট। আচ্ছা, তো বায়োলজির অংশটুকুতে তুমি শুধু বায়োলজি পাবা, আর এই ফুলটা একাডেমিক টু অ্যাডমিশন ফুল কোর্স কিনলে সব সাবজেক্ট পাবা। তো ভার্সিটির সলভ ক্লাস পাবা। তারপরে বিগত বছর মেডিকেল পড়ছি, ডেন্টাল পড়ছি, ভার্সিটি পড়ছি, এর বাইরে থাকে অনুশীলনী, যে অনুশীলনী থেকে কোয়েশ্চেন অনেক বেশি রিপিট আসে। তো অনুশীলনী সলভ ক্লাস, যেখানে আছে আরো 15,000 প্লাস কোয়েশ্চেন। তো এত কোয়েশ্চেন সলভ করতে পারলে এখানে আছে 2000, এখানে আছে 15,000, এখানে আছে 15,000, তো এই 32,000 বোর্ড কোয়েশ্চেন আছে আরো 10,000। সো সব মিলে তুমি এখানে প্রায় 40,000 কোয়েশ্চেনের বেশি সলভ ক্লাসই পাচ্ছ। 40,000 কোয়েশ্চেন যদি কেউ সলভ করে, তাহলে আর কিছু তার বাকি থাকে? আর কিছু বাকি থাকে না। সো এমসিকিউর প্রিপারেশন যত বেশি স্মুথার হবে, তত বেশি অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনটা সুন্দর হবে। অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন যদি এখন ধরো তোমার কাছে কোয়েশ্চেন ব্যাংকও নাই, কিছুই নাই, কোথাও ভর্তিও হও নাই, স্টিল কিছুর প্রয়োজন নাই, তোমার কাছে কি আছে? আর কিছু থাকুক আর না থাকুক, বিগত বছরের সব বোর্ড কোয়েশ্চেন আছে, যেটা কতটা কোয়েশ্চেন? 10,000 কোয়েশ্চেন। বিগত বছরের মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্ন আছে, যেখানে কতটা কোয়েশ্চেন? 2,000 কোয়েশ্চেন। বিগত বছরের অনুশীলনীর কোয়েশ্চেন আছে, যেখানে কতটা কোয়েশ্চেন? 15,000 কোয়েশ্চেন। বিগত বছরের ভার্সিটি কোয়েশ্চেন আছে, যেখানে কতটা কোয়েশ্চেন? 15,000 কোয়েশ্চেন। তো সব মিলাইলে তোমার কত কোয়েশ্চেন হইতেছে? 42,000 এমসিকিউ যদি কেউ পড়ে, তারপর বইয়ের কি আর কোনো এমসিকিউ বাকি থাকে ভাই? 42,000 এমসিকিউ যদি কেউ পড়ে ফেলে, তার আর একটা এমসিকিউ বাকি থাকে না। স্টিল যেন তোমার আরো বেশি দুর্দান্ত প্রিপারেশন হয়, তোমাদের জন্য আমরা বায়োলজি ফুল কোর্সের আরো ডিটেইলসে পড়াবো সবকিছু। তো একদম ধরে ধরে সবকিছু পড়ানো হবে, একদম জিরো থেকে, যেহেতু তোমরা একদম শুরু করতে যাচ্ছ এইচএসসি 28 ব্যাচ। সো এই লজিকে যখন যেটা দরকার, যেমন বায়োলজি একাডেমিকে পড়াবো একদম জিরো থেকে, তারপর যখন তুমি বায়োলজি একাডেমিক লেভেল শেষ করে, একাডেমিক একবার সিলেবাস শেষ করছো, করার পর 1 বছরের সিলেবাস শেষ, তারপরে নেক্সট কি করবা? তারপরে হচ্ছে তুমি এখানে প্রি মেডিকেল করবা, অ্যাডভান্স প্রি মেডিকেল। তোমার আগের ব্যাচের সাথে তুমি যখন প্রিপারেশন নিয়ে রাখবা, তখন দেখবা যে তোমার ব্যাচের সাথে যখন প্রিপারেশন নিচ্ছ, তখন সবকিছু স্মুদার। তারপরে প্রি মেডিকেল আসবে, ফুল মেডিকেল কোর্স আসবে, ভার্সিটি রেকর্ডের মাস্টার কোর্স আসবে, সবকিছু তুমি পেয়ে যাবা একটা মাত্র কোর্সের মধ্যে। সাথে এটা তোমার আমি বায়োলজির কথা বললাম, বায়োলজি ফুল কোর্স, এই যে অ্যাডভান্স প্রি মেডিকেল আসবে, প্রি মেডিকেল ফুল কোর্স আসবে, ফুল মেডিকেল কোর্স আসবে, ভার্সিটি কোর্স আসবে, এগুলা কিন্তু শুধু বায়োলজি না, সব সাবজেক্টের উপর ফুল কোর্স। তাহলে
তোমাকে কি আমি একাডেমিকে ছেড়ে দিতেছি অন্য সাবজেক্টের জন্য? না, তোমাকে আমি একাডেমিকের জন্য হয়তো ক্লাস দিচ্ছি না, কিন্তু এক্সাম দিচ্ছি। 1 বছরে সিলেবাস শেষ করার মাস্টার প্ল্যান দিচ্ছি। 1 বছরে সিলেবাস শেষ করার মাস্টার প্ল্যান। তুমি এই প্ল্যান অনুসারে প্রতিদিন পড়বা, প্রতিদিন পড়ে প্রতিদিন তোমার জন্য এক্সাম থাকবে। সো 1 বছর সিলেবাস শেষ করার জন্য তোমার ডেইলি একটা এক্সাম থাকবে, সেই এক্সামে তোমার সিলেবাস দেওয়া থাকবে। তো আজকে যা কিছু পড়ছো তার উপর এক্সাম থাকবে। তুমি যদি জাস্ট আমাদের রুটিনটা ফলো করো, তোমার 1 বছরের সিলেবাস শেষ। এন্ড তারপরে তোমার জাস্ট প্ল্যানটা লাগবে যে কেমনে আমি এত বড় বই, দেখো তুমি জাস্ট চিন্তা করে, তুমি যদি তোমার বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, বাংলা, ইংলিশ, আইসিটি সব বইয়ের পৃষ্ঠা সংখ্যা যোগ করো, সব বইয়ের পৃষ্ঠা সংখ্যা যোগ করতে থাকো, যোগ করার পরে দিন ভাগ করো। কেমনে ভাগ করবা? যে তোমার কতদিন পরীক্ষার আগে বাকি আছে, ডে 1 থেকে এইচএসসি পরীক্ষা পর্যন্ত, এই টাইমটাকে যদি ভাগ করো, দেখবা যে অন এভারেজ 60 থেকে 70 পেজ পড়তেছে পার ডে। আরো বেশিও পড়তে পারে যখন তুমি গাইড টাইড এড করবা। তো 70 পেজের মতো যদি তোমার প্রতিদিন পড়তে হয়, তাহলে অবভিয়াসলি তুমি যখন 1 বছরের সিলেবাস শেষ করবা, তখন 100+ পৃষ্ঠা শেষ করতে হবে। এখন বইয়ের সব জায়গায় 100+ পৃষ্ঠা কিন্তু সেম লেভেলের না। কোনো কোনো জিনিস আছে সহজ, সময় দিয়ে পড়া লাগে না, কিছু কিছু জিনিস আছে অনেক কঠিন, সময় দিয়ে পড়া লাগে। তো কোন জিনিস কখন কিভাবে পড়তে হয়, বা কোনটা কখন পড়া অ্যাপ্রোপ্রিয়েট, কোন চ্যাপ্টারের পরে কোন চ্যাপ্টার পড়া উচিত, এই সব কিছুর প্ল্যান পাওয়া যাবে 1 বছরের সিলেবাস শেষ করা। এবং এটা শুধু এক সাবজেক্টের না, বায়োলজির না, সব সাবজেক্ট মানে বাংলা, ইংলিশ, আইসিটি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, অর্থাৎ 7টা সাবজেক্ট, আমাদের ইন্টারমিডিয়েট লাইফের যে 7টা সাবজেক্ট আছে, সব সাবজেক্টের জন্য 1 বছরের সিলেবাস শেষ করার মাস্টার প্ল্যান পেয়ে যাবা। সো এই কোর্সের টোটাল ফি কত ভাইয়া? এই কোর্সের ফি হচ্ছে পুরা 2 বছর না, অ্যাডমিশন টেস্ট সহ অর্থাৎ 2.5 বছরে মাত্র 26,000 টাকা। বাট এই 26,000 টাকা তোমাকে এখন দিতে হচ্ছে না, এই মুহূর্তে ম্যাক্সিমাম ডিসকাউন্ট চলতেছে, 13,000 টাকায় তুমি ভর্তি হতে পারবা। সো 13,000 টাকায় তুমি ভর্তি হতে পারবা। কিভাবে ভর্তি হবা? এখানে কোর্সে ভর্তি হো লিখে তারপর নিজের নাম, পরিচয়, ইমেল নাম্বার দিলে, ফোন নাম্বার দিলে, তারপর তোমাকে যদি বিকাশ থাকে বা নগদ থাকে, ব্যাংক থাকে, যেভাবেই হোক তুমি হচ্ছে এখানে পে করতে পারবা। সো তুমি হচ্ছে এখানে আমাদের একাডেমিক টু এডমিশন কোর্সে জয়েন করতে পারো। এছাড়া তুমি হচ্ছে আমাদের মেন্টরশিপ কোর্স নিতে পারো, বায়োলজি কোর্স নিতে পারো, অথবা তুমি যদি চাও ভেঙে ভেঙে 1 বছরে সিলেবাস শেষ করার কোর্সটা নিবো, জাস্ট আর কিছু লাগবে না আমার, আমি অন্য জায়গা থেকে পড়বো, তাও সমস্যা নাই। 1 বছরের সিলেবাস শেষ করার একাডেমিক এক্সাম ব্যাচও তুমি নিতে পারো। এটার ফি হচ্ছে 2,500 টাকা, সব সাবজেক্ট 2,500 টাকা। সো এই প্ল্যানটা যদি তুমি এক্সিকিউট করতে পারো, যে কিভাবে তুমি পড়বা এবং কিভাবে তুমি অ্যাডমিশন টেস্টের আগে নিজের সম্পূর্ণ প্রিপারেশনকে গুছাই নিবা, তাহলে তোমার অন্তত নেক্সট 2.5 বছর হয়তো অনেক পেইনফুল যাবে, এইচএসসি লাইফ এত সহজ না, অনেক কষ্ট হবে, অনেক কিছু প্ল্যান করার পর এক্সিকিউট হবে না, বাট 2.5 বছর পরে তুমি তোমার সাফল্যের হাসিটা দেখতে পারবা। এবং রেজাল্টের মুহূর্তে যখন তোমার রেজাল্ট আসবে, তখন তোমার বাবা মা তোমাকে জড়ায় যে হাসিটা দিবেন, বা হতে পারে অতিরিক্ত খুশিতে তারা কান্না করে দিতে পারেন, সেই কান্নার যে মায়া, যে কান্নার যে একটা আনন্দ, সেই আনন্দের জন্য তুমি তোমার লাইফে আরো 10 বছর 20 বছর সেম লেভেলের পরিশ্রম বা সেম লেভেলের এফোর্ট দিয়ে যেতে পারবা। কেউ যদি অ্যাডমিশন টেস্টে তার রেজাল্টের দিন তার বাবা মার কষ্টটা সার্থক হওয়ার যে আনন্দ, সেই আনন্দটা দেখতে পারে, সেই আনন্দটা যদি আরো 2 বছরের পরের আনন্দটা যদি আজকে দেখতে পারতা, তাহলে তার চেয়ে আরো কয়েক গুণ বেশি পরিশ্রম নিয়ে তুমি তোমার অ্যাডমিশন টেস্টের জন্য একাডেমিক টু অ্যাডমিশন লাইফের এই পথ চলায় সঙ্গী হতে পারতা। সবার জন্য শুভকামনা থাকলো, তোমাদের এইচএসসি লাইফ, অ্যাডমিশন লাইফ সব জায়গায় সবকিছু একদম স্বতঃস্ফূর্তভাবে ফ্রুটফুল হোক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।